প্রোগ্রামে উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, এখানে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সন্তানেরা আরেকজন মুক্তিযোদ্ধার সন্তান হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা আজকে রাজপথে এসেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি খুব আক্ষেপ প্রকাশ করেছিলাম যে আজকে মেজর সিনহা একজন মুক্তিযোদ্ধার সন্তান, অথচ এই মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে মুক্তিযোদ্ধাদের অনেক সংগঠন আছে, তারা কেউ কিন্তু ওইভাবে কথা বলেনি। তারপরে আজকে যারা এখানে এই প্রোগ্রামের আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আজকে অনেকে বলার চেষ্টা করেছেন, অনেকে বলছেন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যাকাণ্ড এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমি বলতে চাই এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত ঘটনা এবং এটি একটি সুপরিকল্পিত ঘটনা। মেজর রাশেদ সিনহা এবং রাষ্ট্রীয় সকল গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের এই মানববন্ধনের বক্তব্য রাখছেন ডাক্তার বিভিন্ন যারা ফেসবুক লাইভটি দেখছেন, লাইভটি নিজ নিজ আইডিতে এবং আমাদের নূর ভাইয়ের গ্রুপ সহ আমাদের যে ছাত্র অধিকার পরিষদের কোটা সংস্কারের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন সকলে। সেই 2009 সাল থেকে আজকে সিনহা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি তারই একটি অংশ। এই ঘটনাকে যারা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে চিহ্নিত করতে চান, যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে চিহ্নিত করতে চান, তারা এই হত্যাকাণ্ডের সাফাই গাইছেন। আমরা বলতে চাই মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে সাগররুনি হত্যাকাণ্ডের মতো যদি নাটকীয় করা হয়, নাটকীয় ঘটনার অবতারণা করা হয়, বাংলাদেশের রাজনৈতিক দলমত নির্বিশেষে সকল জনতা এই হত্যাকাণ্ডের দাবিতে রাজপথে দ্রুততার আন্দোলন করে চলবে। আমরা বাংলাদেশের গর্ব, আমাদের আস্থা ভালোবাসায় সম্মানের পাত্র বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের সম্মান ভালোবাসা রয়েছে। আমরা সেনাবাহিনীরও সাবেক কর্মকর্তারা যারা সংবাদ সম্মেলন করেছেন এই ঘটনার বিচারের দাবিতে রাজপথে সোচ্চার আছেন, আমরা তাদেরকে বলতে চাই আমরা আপনাদের পাশে আছি। যতই ভয়ভীতি দেখানো হোক না কেন, এই ঘটনার ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আপনারা কেউ রাজপথ থেকে আপনাদের আন্দোলন সংগ্রাম থেকে সরে যাবেন না। কারণ এই বাংলাদেশে যখনই কোনো ঘটনা ঘটে সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা মাঠে ছেড়ে দেয়। এইটা আপনারা যদি পৃথিবীর অগণতান্ত্রিক স্বৈরশাসন সরকারের বৈশিষ্ট্য দেখেন, তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে জনগণকে নানা ইস্যুতে ব্যস্ত রাখা। আমরা করোনার সময় দেখেছি সরকারের ব্যর্থতা, করোনা নিয়ে সরকারের অব্যবস্থাপনা। তারপরে আবার দেখলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই মহামারীতে দুর্নীতির আরেকটা মহামারী। তারপরে আসলো সরকারি দলের নেতাদের লুটপাটের চিত্র। এটি শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিত্র না, আমরা দেখেছি শাহেদ সাবরিনা, এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিত্র না, এটি বাংলাদেশের বর্তমানে ক্ষমতাসীনদের লুটপাটের একটি বাস্তব চিত্র, যেটি সরকার দীর্ঘ 11 বছর ধরে তৈরি করেছে। তারা ক্ষমতায় থাকতে প্রশাসনকে দলীয়করণ করে, যেমন একটা প্রশাসন লীগ বাহিনী গঠন করেছে, তারা নানা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে অথর্ব দলীয় লোকগুলোকে দিয়ে একটা সুবিধাবাদী শ্রেণী তৈরি করেছে, যারা সরকারকে ক্ষমতায় রাখার জন্যই তাদের সকল আয়োজন। সেখানে জনগণের মতামতের কোনো প্রতিফলন ঘটে না। কাজে আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, যে এই দল মত পথের হন না কেন, আপনাদেরকে বলবো আমাদের দেশে আপনি দুর্নীতির কথা বলেন, পুলিশ সেই হয়রানি নির্যাতন নিপীড়নের কথা বলেন, রাষ্ট্রীয় গুম খুন হত্যাকাণ্ডের কথা বলেন, সমস্ত সমস্যা চিহ্নিত সমাধান একটাই, সেটা হচ্ছে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রবর্তন করা, যার জন্য বিভিন্ন দলের নেতা কর্মীরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। আমরা সেই সমস্ত গণতন্ত্রকামী মুক্তিকামী নেতৃবৃন্দের সাথে, জনতার সাথে আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে সামিল হব। এবং আপনাদেরকে একটা কথাই বলতে চাই, 200 জন মানুষের মিছিলে 20-25 জন পুলিশ একটা বাঁশির ঝিঁটি দিল, আর যে আপনারা দৌড়ান, এরকম ভীরু কাপুরুষ মন মানসিকতা নিয়ে রাজপথে আসবেন না। সিনা
টান করে দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন, সংগ্রাম করতে পারেন, তবেই রাজপথে আসবেন। যদি তাদের জীবন না দিতে 2 লক্ষ মা বোন যদি তাহলে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেতাম না। বাংলার ভাষা আন্দোলনে যদি সালাম শহীদ রফিক বরকতটা জীবন না দিত, আমরা বাংলা ভাষাকে পেতাম না। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যদি নূর হোসেনরা জীবন উৎসর্গ না করত, আমরা গণতন্ত্র ফিরে পেতাম না। আজকেও সেই ধরনের একটা অগণতান্ত্রিক সরকার, একটা ফাঁসিবাদী সরকার ক্ষমতায় আছে এবং তারা ক্ষমতায় থাকার জন্য যা করা দরকার, দেশের স্বার্থকে বিদেশি শক্তির কাছে বিকিয়ে দেওয়া বলেন, বাংলাদেশের টাকা পয়সা বিদেশে পাচার করেন, যেভাবেই ক্ষমতায় থাকা দরকার তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। আপনারা দেখেছেন, এখানে অনেকে বলেছেন যে ডাকসুর বিপি নির্বাচিত হয়ে ক্ষমতাসীন দলের গুন্ডাদের হাতে, রাষ্ট্রীয় সন্ত্রাসীদের হাতে অসংখ্যবার হামলা মামলায় রক্তাক্ত হয়েছি, আবার কিন্তু উঠে দাঁড়িয়েছি, রাজপথ ছেড়ে যায়নি। আপনাদেরকে বলতে চাই, এই জন্যই যে যারা আজকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করতে চান, এদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান, তাদেরকে সিনার টান টান করে দাঁড়িয়ে রাজপথে সংগ্রাম করতে হবে। কারণ তারা আপনার আমার ভাই বন্ধু, হয়তো পরিস্থিতির কারণে তারা দেখা যাচ্ছে কিছু করতে পারছে না, কখনো কখনো জঙ্গলের বিরুদ্ধাচরণ করা লাগে। কারণ আপনারা বরগুনার ঘটনা দেখেছেন না, বামনাতে এই যে সিনহা হত্যাকাণ্ডের যে প্রত্যক্ষদর্শী সিফাতের মুক্তির দাবিতে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে একজন এসআই আন্দোলনের লাঠিচার্জ করেনি বলে পুলিশের ওসি থেকে থাপ্পড় মেরেছে। পুলিশের মধ্যে রয়েছে। এই যে পুলিশকে আজকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, পুলিশ কিন্তু জনগণের সেবা করার ব্রত নিয়ে চাকরিতে জয়েন করেছে পুলিশের ভাই বোনা, কিন্তু সরকার ক্ষমতায় থাকার জন্য তাদেরকে বাধ্য করছে। কাজে আমরা পুলিশ ভাই বোনদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের কোনো আক্ষেপ নাই, কিন্তু আপনাদের প্রতি একটা কথা বলবো যে এরা যথেষ্ট হয়েছে। এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আপনি আমি কেউই নিরাপত্তা কেই ছিলেন। প্রধানমন্ত্রী নিরাপত্তা রক্ষী হিসেবে ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রী যারা নিরাপত্তা রক্ষী হিসেবে ভূমিকা পালন করে, তাদের 14 গোষ্ঠী যদি আওয়ামী লীগের না হয়, তাদেরকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না। এরকম একজন লোক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হত্যাকাণ্ডের কিছুদিন আগে আপনারা দেখেছেন আরেকজন আর্মি পার্সন, এসএসএফ এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দী, তিনি যে বাংলাদেশ নিয়ে যে ভয়ঙ্কর তথ্য দিলেন যে বাংলাদেশের প্রশাসন এবং রাজনীতিতে ভারতীয় আধিপত্যবাদের চেয়ে আপনার প্রভাব, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যে বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্স, এখানে যে অঘটনগুলো বাড়ছে তার সাথে অনেকগুলো অঘটনের সাথে র জড়িত। এই যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কে হুমকিতে ফেলে সরকার ক্ষমতায় থাকার জন্য অপশক্তিগুলোর সাথে আঘাত করছে, এর বিরুদ্ধে যদি আমরা না জেগে উঠি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে অভিশাপ দেবে। আপনাদেরকে বলতে চাই যে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে শেষ হয়ে গেছে। হত্যাকাণ্ড এটি একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য এই ঘটনার বিচারের পাশাপাশি দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে বেগবান করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটি গণতন্ত্রকামী মানুষকে লড়াই প্রস্তুত করতে হবে। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন হবে। আমরা মুক্তিযুদ্ধের যারা চেতনা বিশ্বাস করি, তারা আজকে একটা অঙ্গীকার করি যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন হবে। এই দেশে একটা গণতান্ত্রিক পরিবেশে কোন অগণতান্ত্রিক সরকার জোর করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না। জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণকে নিয়েই আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবো। আপনাদেরকে একটা কথা বলে শেষ করবো যে নানান মানুষ নানান মত, এই বাঁচাতে ঐক্যমত, মত পথের ভিন্নতা থাকতে পারে। আজকে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশকে বাঁচাতে সবাই একসাথে আসুন। ধন্যবাদ। ধন্যবাদ। নির্বাচিত থেকে সন্তান নুরুল হক নুরকে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতঙ্ক
230টি মিথ্যা মামলা দিয়ে তিনি আমাদের রাজপথে আন্দোলন সংগ্রামে সামনের কাতারে দাঁড়ান। আমাদের প্রিয় নেতা যারা মঞ্চে বসে আজকে কেন আমরা একত্র হয়েছি আমাকে কারণে বৃষ্টি হবে। আমরা সমাজে করবো কি করবো না ভাবছিলাম। আজকে আমাদের অহংকার, আমাদের প্রিয় নেতা জনপ্রিয় মুক্তিযোদ্ধা সুযোগ্য সন্তান ঈশ্বর কালকে ফোন করে বলল আবহাওয়া দেখাচ্ছে 12টা পর্যন্ত বৃষ্টি নাও হতে পারে। যদি বৃষ্টি হয় তবু আমরা এই কর্মসূচি করতে চাই। ফেসবুক লাইভটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের এই প্রতিবাদী লাইভটি আপনাদের নিজ নিজ আইডিতে এবং আমাদের সকলের যে গ্রুপগুলো রয়েছে কোটা সংস্কারের গ্রুপ এবং নূর ভাইয়ের যে ফ্যান পেজগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে শেয়ার করবেন সকলে। চলছে 2 দিন পর পর কমিটি পরিবর্তন, সময়সীমা বৃদ্ধি। আজকে যারা এটা করছেন তাদেরকে বলতে চাই কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। বাংলাদেশের এই ব্যবস্থাটা ফেলে মুক্তিযুদ্ধের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবং আপনাদের সামনে বক্তব্য রাখবেন যিনি মেয়র নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের মৃতপ্রায় বিএনপিকে নূতন জীবন দিয়েছিলেন, যাকে কেন্দ্র করে ঢাকার মানুষ নূতন করে স্বপ্ন দেখেছিল। আমাদের প্রিয় নেতা, রাজপথের সাহসী সংগ্রামী নেতা, যাকে গুলি করা হয়েছিল, সেই রক্তাক্ত শরীর নিয়েও তিনি আন্দোলন সংগ্রাম থেকে কোনদিন পিছান নাই। আজকে তখনকার মন্ত্রী বড়লোক কত হয়েছে বাংলাদেশকে বলতে চাই, বলেছিল তাদের কোথায় ভোটার গায়ে পশুর রক্ত মাখিয়েছে। যারা একজন মুক্তিযোদ্ধার পবিত্রকে পশুর রক্ত বলতে পারে তাদের রক্ত পরীক্ষা করতে হবে। আপনাদের সামনে বক্তব্য রাখছেন প্রজন্মের অহংকার, নূতন প্রজন্মের সাহসের বাতিঘর, যিনি উন্নত জীবন বিসর্জন দিয়ে এই পঙ্কিল বাংলাদেশের রাজনীতিতে ঢুকে নূতন স্বপ্ন দেখাচ্ছেন। প্রকৌশলী জনাব ইশরাক হোসেন চৌধুরী এবার আপনাদের আজকে প্রেস ক্লাবের সামনে আগত সকল গণতান্ত্রিককামী এবং মুক্তিকামী জনতা এবং আমাদের সাথে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এবং সিনিয়র নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। ভাইরা, আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন যে কিছুদিন আগে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনা, মাত্র 36 বছর বয়স্ক একজন যুবক, তাকে বুকে নিরস্ত্র অবস্থায় বুকে গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। ভাইয়া, এটা কি আমরা প্রথম দেখতে পেয়েছি এই বাংলাদেশে? গত 2009 সালে এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা গুম, খুন, হত্যা, মামলা, হামলা ইত্যাদি বেছে নিয়েছে শুধুমাত্র বিরোধী মতকে দমন করার জন্য। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত এই বাংলাদেশে এটি হওয়ার কথা ছিল না। আমি আমার বাবার সাথে দীর্ঘ সময় বাংলাদেশকে নিয়ে আলাপ করতাম। উনি সবসময় বলতেন যে গণতন্ত্র রক্ষার আন্দোলন করতে গিয়ে আমরা পাকিস্তান
পাকিস্তান ভেঙে বাংলাদেশ করেছি, আজকে প্রায় 50 বছর হতে চললো, সেই গণতন্ত্র আমরা দেখতে পাচ্ছি না। আমি বলতে চাই, আমরা আজকে এখানে প্রতিবাদ করছি, এর আগে প্রতিবাদ হয়েছে, আর প্রতিবাদ ভাষার যদি আপনারা না শুনেন এই সরকার, আমরা প্রতিবাদ করে তুলব। সম্পত্তি না, দেশের সকল নাগরিকের সমান অধিকার, সকল নাগরিকের বেঁচে থাকার সমান অধিকার রয়েছে। শুধু বিরোধী কি দমন করার নামে আপনারা নিরীহ মানুষকে গুলি চালিয়ে হত্যা করবেন, আর আমরা সেটা দেখব। আর সেটা সেই দিন আর বেশি দিন নাই। আজকে সবাই জাগ্রত হয়েছে, সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে। এই ফ্যাসিবাদী, এই একনায়কতন্ত্র, এই খুনি সরকারের বিরুদ্ধে আজকে বাংলাদেশ এক হয়েছে। আমি বলতে চাই, আপনারা একটু আগে আমাদের ভিপিরু যেটা বললো, মুখের সাহস যদি না থাকতো তাহলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো না। যদি কাপুরুষের মতো আমাদের বাবারা পালিয়ে যেত, আজকে স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। আমরা কাপুরুষের জাতি না, আমরা যোদ্ধার জাতি। আমার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন, এই ঢাকার মাটিতে উনি যুদ্ধ করেছিলেন এবং তৎকালীন সময় নির্বাচন কমিশন ভবন সহ, ডিএসপি ভবন সহ বিভিন্ন স্থাপনা উনি সেখানে অপারেশন চালিয়ে সেগুলোকে ধ্বংস করেছিলেন। আমি সেই বাবার সন্তান, আমি আপনাদের সামনে প্রতিজ্ঞা করছি, আমার শেষ রক্তপিণ্ড পর্যন্ত আপনাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার এক দলের বিষয় নয়, কোন এক ব্যক্তির বিষয় নয়, এটা বাংলাদেশের বিষয়। তো আমি অনুরোধ জানাবো সকল স্বাধীন চেতা মানুষ, বাংলাদেশের সকল নাগরিক, আপনারা যে যে দলের হন, আমি জানি আওয়ামী লীগে অনেক ভালো মানুষরা রয়েছেন, অনেক মুক্তিযোদ্ধারা রয়েছেন, তারা আজকে এই বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেন নাই। আপনারা আমাদের কাতারে সামিল হন, জনগণের কাতারে সামিল হন। আর আমি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বলতে চাই, আপনারা জনগণের সেবক, আপনারা রাষ্ট্রের কর্মচারী, আমি রাষ্ট্রের নাগরিক হল জনগণ। তাদেরকে যখন আপনারা নির্বিচারে পাখির মতো হত্যা করেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। যাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, তাদেরকে আপনারা পশুর মতো আচরণ করে তাদেরকে হত্যা করছেন। এটি বন্ধ করেন, না হলে বাংলাদেশের জনগণকে আপনাদেরকে ক্ষমা করবে না, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। অবশ্যই আপনাদের একদিন বিচার হবে এবং আমরা এই প্রেস ক্লাবের সামনে কোন আদালত বসাবো, জনতা আদালত বসাবো, জনগণের সামনে এই সব খুনি ওসি প্রদীপ সহ অন্যান্য যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছেন সকলের তালিকা আমাদের কাছে আছে। সকলকে আমরা এই কাজে আমরা দাঁড় করিয়ে বিচার করব। এটা হলো শেষ কথা, আপনাদেরকে ক্ষমা করা হবে না। এবারে বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনাদেরকে পাশে পেতে চাই। আপনাদের কোন ভয়ভীতি আপনারা পাবেন না, কোন গুণ খুন আপনাদের কি ভয় দেখাতে পারবে না। আমি আপনাদের পাশে থাকবো, প্রতিরোধ করে তুলব এবং এই সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা করবো। বাংলাদেশের একজন কিংবদন্তি মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কথাগুলি শুনে স্লোগান দিয়ে যখন যুদ্ধ করবো, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন কিংবদন্তি মুক্তিযোদ্ধা বলেছে, মাত্র 10 ভাগ পুলিশের জন্য আজকে সমস্ত পুলিশ বিভাগ কেন বিতর্কিত হবে? আমরা যারা রণাঙ্গনে যুদ্ধ করেছিলাম
পুলিশ ভাইদেরকে বলতে চাই, 25শে মার্চের ক্র্যাকডাউনের সময় যখন সমস্ত আওয়ামী লীগের নেতারা নিরাপদ আশ্রয়ে পালিয়ে গিয়েছিল, আপনাদের পূর্বশরীরা তাদের রাজারবাগে প্রতিরোধ করে তুলেছিল, জীবন দিয়েছিল শত শত পুলিশ। আপনারা তাদের উত্তরসূরি, আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবেন, সরকারি কর্মচারী হন, দলীয় কর্মচারী হবেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সম্মান করতে চায়। এই মহামারীর সময় শতাধিক পুলিশ জীবন দিয়েছে, হাজার হাজার পুলিশ আক্রান্ত হয়েছে। তাই আপনাদেরকে বলবো যে সম্মানের আসলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেখতে চায়। জনগণের প্রতি নিরপেক্ষ দায়িত্ব পালন করে আপনারা শ্রদ্ধা প্রদর্শন করবেন। আজকে সবাই সভাপতিত্ব করছেন কিংবদন্তি মুক্তিযোদ্ধা, সৎ আদর্শ রাজনীতির প্রতিনিধি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে একজন উপ-অধিনায়ক হিসাবে যিনি যুদ্ধ করেছিলেন। যশোর ক্যান্টনমেন্ট থেকে একজন জুনিয়র অফিসার নিজের উদ্যোগে বিদ্রোহ ঘোষণা করে তিনি বের হয়ে এসেছিলেন। পায়ে প্রচন্ড ব্যথা, বলেছে আমার জন্য চেয়ার এনে রেখে আমি দাঁড়াতে পারি না, 1 ঘন্টা কিন্তু দাঁড়িয়ে আছে। এটা মুক্তিযুদ্ধের স্পিরিট, যেখানে ইসরাকরা আছে আমাদের সন্তানরা। তোমরা আমাদেরকে সাহসী করো, আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছি, জীবন দিব, সমর্পণ করবো না। বন্ধুরা, এবার আপনাদের সামনে বক্তব্য রাখেন আমাদের প্রিয় নেতা। 230টি মামলা জানাবে, পাগল হয়ে যাওয়ার কথা। তারপরেও সব সময় জাতীয়তারা তাকে রাজপথে আন্দোলনের সংগ্রামে বিএনপির যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আল এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমাদের স্নেহপথের সভাপতি, ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র, নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা জনাব ইসহাক আহমেদ আমার একটু আগে বক্তব্য দিয়েছেন, তার প্রশংসা করতেই হয়। কারণ পাতা ঝরে যায়, নতুন পাতা গজায় প্রকৃতিতে, এটাই নিয়ম। সেই নতুন পাতা গজানোর মধ্য দিয়ে যে সবুজ পাতা থেকে আমরা জীবিত হই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে, রাজধানীতে ইসহাক হচ্ছেন সেই মূল স্পটের অন্যতম একজন মুক্তিযুদ্ধের প্রজন্ম। আজকের এই মানববন্ধনের আয়োজন করেছেন নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম। এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মেজর হাফিজুদ্দিন আহমেদ বিক্রম, উপস্থিত রয়েছেন জনাব আহমদুর রহমান মান্না, উপস্থিত রয়েছেন ডাক্তার ভিপি জনাব নুরুল হক নূর, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক জনাব সাদেক ভাই, আমাদের প্রিয় নেত্রী সেলিম সুলতানা, আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন, অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ এবং মুক্তিযুদ্ধ প্রজন্মের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রতিবাদের ভাষা চিরন্তন, প্রতিবাদের ভাষা কখনো থেমে থাকে না। রূপ পাল্টায়, প্রকৃতি পাল্টায়, গতি পাল্টায়, কিন্তু কখনো স্তব্ধ হয় না। সেই প্রতিবাদের ভাষা ধরে আজকে বলতে চাই, মেজর সিনহা আওয়ামী লীগ করতেন না, মেজর সিনহা এসএসএফ ছিলেন না, সেনাবাহিনী ছিলেন, এর চেয়ে বড় পরিচয় হচ্ছে মেজর সিনহা একজন মুক্তিযোদ্ধার সন্তান। তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, যে কারণে মুক্তিযুদ্ধের প্রজন্ম আজকে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। 2009 থেকে আজ পর্যন্ত যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, ক্রসফায়ারের কথা বলা হচ্ছে, এই ক্রসফায়ারে শুধু জীবন যাচ্ছে না, এই ক্রসফায়ারে সত্য নিহত হয়ে যাচ্ছে, সত্য নিহত হয়ে যাচ্ছে, ট্রুথ নিহত হচ্ছে, এবং সেই সত্যকে একই সঙ্গে মেরে ফেলা হচ্ছে আজকে ক্রসফায়ারের মধ্য দিয়ে। সুতরাং এই কালচার বন্ধ করতে হবে। তদন্ত হচ্ছে, নিরপেক্ষ তদন্ত হোক আমরা চাই, কাউকে বাঁচানোর জন্য নয়, কাউকে ভাসানোর জন্য নয়। এই নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে একটা উদাহরণ সৃষ্টি হোক বাংলাদেশে, যে হ্যাঁ ন্যায় বিচার হয়েছে। হয়তো ইলিয়াস আলীর আত্মা তখন শান্তি পাবে, হয়তো চৌধুরী আলমের আত্মা তখন শান্তি পাবে, হয়তো ছাত্রদলের নূরের আত্মা শান্তি পাবে, আরো অনেকে তারা মায়ের বুক থেকে হারিয়ে গেছেন
স্ত্রী সন্তানদেরকে অসহায় করে চলে গেছেন নিখোঁজ, তাদের পরিবার শান্তি পাবে। আমরা দেখেছি কূটনীতিক গুম হয়ে যায়, ব্যাংকার গুম হয়ে যায়, সাংবাদিক গুম হয়ে যায়, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা গুম হয়ে যায়, বিমান বাহিনীর পাইলট গুম হয়ে যায়। তারপরে এরা দাপটের সাথে কথা বলেন। আর যখনই চোরদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা ওঠে, তখন নতুন নতুন কাহিনী বের হতে গেলে আইসিটি অ্যাক্টে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদেরকে ধরে ধরে জেলখানায় পাঠায়। অর্থাৎ ভিন্ন মতকে চরমভাবে দমন করার জন্য যা কিছু করা প্রয়োজন সর্বশেষ সেটা করে। স্বাস্থ্য খাতের কিছু দুর্নীতির কথা ভিপি নূর বলেছে। স্বাস্থ্য খাতের সর্বশেষ একটা দুর্নীতির খবর শোনেন। অটোমোবাইল ওয়ার্কশপ আছে না, গাড়ি মেরামত করে যে ওয়ার্কশপ, সে গাড়ি মেরামতকারী ওয়ার্কশপকে 30 কোটি টাকার কাজ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পিপি, হ্যান্ড গ্লোভ, তারপরে অপারেশন গ্লাস, এগুলো সব সাপ্লাই দেবে মাস্কের জন্য। এবং 30 কোটি টাকার মধ্যে 9 কোটি টাকা তাদেরকে বিলও দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু 6 মাসেও সেই জিনিস এখন পর্যন্ত তারা সরবরাহ করতে পারে না। এখন তারা পালিয়ে বেড়াচ্ছে। আবার একইভাবে দেখেছি খুলনা বিশ্ববিদ্যালয়ের 2 কোটি টাকা বইয়ের সাপ্লাইয়ের টেন্ডার হয়েছিল, সে সাপ্লাই পেয়েছে খুলনা ডকইয়ার্ড। জাহাজ যারা তৈরি করে, জাহাজ বানায়, সে ডকইয়ার্ডকে সেই কাজের অর্ডার দেওয়া হবে। এগুলো তো আসছেই না প্রকাশ্যে। কত বিচিত্র ধরনের দুর্নীতির মধ্যে দিয়ে সরকার চলছে। আমরা বলতে চাই, আমি বক্তব্য বাড়াবো না, অনেক কথা হয়েছে। এরপরেও মান্না ভাই আছেন, হাফিজ ভাই আছেন, তারা বলবেন। ইশতিয়াক কাজী জুলফত ভাই আছেন, তিনিও হয়তো বলবেন, আমি জানি না। যদি না বলেন তাও ভালো, একাত্মতা প্রকাশ করাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকে কথা অত্যন্ত পরিষ্কার। আওয়ামী লীগ যত বড় গলায় কথা বলুক, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শর্তবিহীন ভাবে, নিঃশর্ত ভাবে তার স্বাধীনভাবে চলাফেরা করার ব্যবস্থা করে দিতে হবে, তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশে যত অন্যায়, অনাচার, অবিচার, কুবিচার হচ্ছে, এর বিচারের জন্য প্রয়োজনে জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ টাস্ক ফোর্স গঠন করতে হবে। আওয়ামী লীগকে একটা কথা বলেই বক্তব্য শেষ করব, নিজেদেরকে খুব শক্তিশালী ভাবেন, মনে করেন আপনারা লোহা, আপনারা ইস্পাত, আপনারা সবচেয়ে কঠিন বস্তু বাংলাদেশে। একটা কথা মনে রাখবেন, লোহা সবচেয়ে কঠিন, লোহাকে ধ্বংস করা যায় না। এটা যেমন সত্যি, এটাও সত্যি যে লোহাকে ধ্বংস করতে বাইরের কোনো শক্তি লাগে না, লোহা নিজে নিজেই ধ্বংস হয়ে যায় যদি ওই লোহার মধ্যে জং ধরে। এই সরকারের মধ্যে জং ধরেছে, এই আওয়ামী লীগ নামক লোহার ভিতর রাত ধরেছে। এই জং যেদিন ধীরে ধীরে ক্ষয়ে শেষ পর্যায়ে যাবে, সেদিন চাষের ঘরের মতো চুরমার হয়ে যাবে যদি তারা সুপথে না আসেন। আমরা সেই দিনের প্রত্যাশায় থাকলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে কারো প্রতি আমাদের শত্রুতা নেই। আমরা বলবো, বৃহত্তর জনগোষ্ঠীর পক্ষে আপনারা কাজ করেন। কিছু খারাপ অফিসারের জন্য, কিছু খারাপ কর্মকর্তাদের জন্য কোন বাহিনীর উপর দায় আপনারা নেবেন না, আপনারা নিজেরাই সেটার প্রতিবাদ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাবকে। আজকের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য সুদূর গাজীপুর থেকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সম্মানিত সদস্য সচিব রায়হান আল মামুনের নেতৃত্বে প্রায় 50 জন তরুণ যোদ্ধা আমাদের সমাবেশে এসেছেন। তাদেরকে আজকে সমাবেশের পক্ষ থেকে আমরা জানাই সংগ্রামী অভিনন্দন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এই মহামারী চলাকালীন সবাই যখন ভার্চুয়াল এর বাইরে সামনে আসতে চায় না, মানুষের সামনে আসতে চায় না বলে এখন রাজনীতির সময় না, তাদের জন্য চপটাঘাত, তাদের বিরুদ্ধে তিনি প্রতিটা সমাবেশে রাজপথে বুটকি দিয়ে দাঁড়িয়ে মানুষকে সাহসী করছেন। ডাকসুর এক সময় সবচেয়ে জনপ্রিয় ভিপি, আজকের চলমান আন্দোলনের সাহসী মানুষের নেতা, নাগরিকদের সম্মানিত আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্না এবং আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জনাব সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম।
বক্তব্যের শুরুতেই আমি আজকের এই মানববন্ধনে যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ইশরাককে, ইংরেজের ইশরাককে এবং তার সঙ্গে ডাক্তার বিশিষ্টকে। এই দুইজন মানুষকে দেখার পরে আমার ওই কবিতার পঙ্ক্তি মনে পড়ল, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার অধীন করা। 204টা মানুষকে এক বছরে হত্যা করেছে ওই কক্সবাজারের মেইন ড্রাইভের ডাইনে বাইরে। নিজের থানার মধ্যে দাঁড়িয়ে লোকজনকে ডেকে বক্তৃতা করেছে, আমি যাকে মনে করবো দোষী তাকেই ক্রস ফায়ারে হত্যা করবে। কোন অন্যায়কে, কোন অন্যায় ভাবে কাউকে মারলে আমাকে বলবেন, কিন্তু একটার পর একটা মানুষ যখন হত্যা করছে তখন তার মনে হয়েছে যতগুলো মানুষই মারি আমাকে কেউ কিছু করতে পারবে না। কিন্তু আজ এতদিন পরে উনি ধরা পড়েছেন। উনি ধরা পড়বার পরে এক এক করে তার সমস্ত কাহিনী বেরোচ্ছে। ধরা পড়বার পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, পুলিশ বাহিনী, হ্যাঁ বাহিনী, আগে আমরা অবশ্য ছোটবেলায় জানতাম 3 বাহিনী প্রধান, বিমান বাহিনী, সৈন্যবাহিনী আর নৌবাহিনী। এখন পুলিশ একটা বাহিনী। সেই দুইজন মিলে গিয়ে সেইখানে মানুষের সামনে কথা বলেছে। আমরা অখুশি নই, কিন্তু প্রশ্ন করি এই হত্যার দায় কার? এই পর্যন্ত সারা বাংলাদেশে হাজারের উপরে মানুষকে এইভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই পর্যন্ত হাজারো মানুষ গুম হয়ে আছে। এই প্রেস ক্লাবে আমি মায়ের ডাকের অনুষ্ঠানে বহুবার আসছি। মায়েরা কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে বলেছেন, প্রধানমন্ত্রী, মানুষ আপন মানুষ হারাবার কথা আপনি জানেন। আমাদের পিতা, আমাদের পুত্র, আমাদের স্বামী, তাদেরকে আমরা খুঁজে পাই না। আমরা পুলিশের কাছে যাই, তারা বলে জানি না। র্যাবের কাছে যাই, তারা বলে জানি না। বিমান বাহিনী, সেনাবাহিনী, অন্যান্য গোয়েন্দা সংস্থা, তাদের কাছে যাই, তারা বলে জানি না। তাহলে করবে কি? এক নারী আমার কাছে দর্শনে ফরিয়াদ করেছিলেন, আমার স্বামী আজকে 5 বছর ধরে নাই, তার জন্য দোয়া করতে পারি না। কারণ জীবিত লোকের জন্য তো দোয়া মাহফিল হয় না, বিয়াদ করা যায় না। উনি জীবিত নাকি মৃত সেই কথা বলতে পারি না। এই জন্যই বললাম, দিনে দিনে অনেক দেনা হয়ে গেছে। মনে করেছিলেন একটার পর একটা মারতে পারবেন, কেউ কিছু করতে পারবে না। তারপরে আগের দিন একটা দরখাস্ত লিখলেন, আমি অসুস্থ, গাড়িতে করে টেকটপ থেকে চলে গেলেন চট্টগ্রাম, মনে করলেন কেউ ধরতে পারবে না। পরের দিন আপনারা দেখেছেন বিরাট গাড়ি বহর নিয়ে সেই ওসি থানায় গেছেন। পুলিশ বলেছে তাকে গ্রেপ্তার করতে, আর আমরা দেখলাম পুলিশ সসম্মানে তাকে বিরাট বহরের সাথে থানাতে এবং আদালতে হাজির করল। এই কারণে আজ আমাদের মধ্যে প্রশ্ন, সত্যি সত্যি বিচার হবে? একজন লোক আসামে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে 3টে বাড়ি করেছেন, তার ছবি আমরা ফেসবুকে দেখছি। সেই লোকের পক্ষে কারা তাকে রক্ষা করবার জন্য চেষ্টা করে, কারা সমস্ত ইতিহাস ভুলে দেওয়ার চেষ্টা করছে? এটা কোন বাহিনীর দায় কিনা আমরা সেটা জানি না, কিন্তু সরকার কি দায় এড়াতে পারবেন? একজন লোকের নামে প্রসিডিং হয়েছে, একজন লোকের নামে মামলা হয়েছে, একজন লোকের নামে হাইকোর্টের রিট হয়েছে, তারপরেও তাকে সোনার মেডেল উপহার দিয়েছেন না। কে দিল? ওই লোককে
খুঁজে বার করতে হবে। কারা তাকে এতদিন পর্যন্ত ওখানে অতি রাখলো? কারা একসাথে 3 ভাইকে সারা বাংলাদেশে খুনের রাজত্ব চালাবার ক্ষমতা দিল? সেই মানুষগুলোর কাউকেই ছাড়া যাবে না। এক মেজর হত্যা হয়েছে, তাই সারা দেশে এত বড় হুলস্থুল, কিন্তু এই পর্যন্ত কতগুলো মানুষ নিহত হয়েছে এই সমস্ত পশুশক্তির হাতে। আমি প্রথম দাবি করি, এদের সবার উপরে শ্বেতপত্র প্রকাশ করা হোক। এই হত্যার জন্য কারা দায়ী সেই সম্পর্কে জানানো হোক। কতগুলো মানুষ এখন পর্যন্ত গুম হয়ে আছে, সেই গুম হওয়া মানুষের তালিকা প্রকাশ করা হোক। কোন কোন বাহিনী তার জন্য দায়ী, তাদের অফিসারদের বা জড়িত লোকগুলোকে শাস্তি দেওয়া হোক। আজ আমি আপনাদের কাছে বলি, আপনাদের রক্ষী বাহিনীর কথা অনেকের মনে আছে, অনেকের মনে নাই। নির্যাতনকারী বাহিনী হিসেবে প্রমাণিত হওয়ার পরে রক্ষী বাহিনীকে বাতিল করা হয়েছে, না? রক্ষী বাহিনী দেশের দাবি। আমি পুলিশ বাহিনীকে বাতিল করতে বলবো না, পুলিশ আমাদের লাগবে, কিন্তু আমরা ওই প্রদীপ দাসের পুলিশ বাহিনী মানব না। তাদেরকে যারা প্রশ্রয় দেয় এই সরকার, তাদের ব্যাপার আমরা মানব না। আমি জানতে চাই, ওই দিন 7 জনকে রিমান্ডে নেবেন আপনারা, 2 জনকে রিমান্ডে নেওয়া হলো না কেন? কার নির্দেশে? যিনি নির্দেশ দিয়েছেন তার ইতিহাস, তার আদ্যপান্ত জানতে চাই এবং তাকেও আদালতের সামনে আনা হোক, এটা আমাদের দাবি। এই প্রেক্ষিতেই আমি বলতে চাই, প্রশ্ন উঠেছে, কালকে এক দর্শকে আমাকে জিজ্ঞেস করছে, আপনি কি মনে করেন এই বিচার যথাযথ হবে? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, যথাযথভাবে এই হত্যার বিচার হবে না? কেন বলে বিচার হবে? বিচার হতে হবে। বিচার যদি তারা না করে, তাহলে ইসরাত যে কথা বলেছে আমরা বিচার করব, দরকার লাগে এই প্রেস ক্লাবের সামনে গণ আদালত বসবে এবং বিচার হবে। বিচার তো ওরা করবে না, কারণ এই পুলিশকে দিয়ে 2 বছর আগে ভোটের নামে আগের রাত্রে সব ব্যালট কেটেছে না? এই পুলিশকে ঘুষ দিয়েছে না? এই পুলিশকে রাত্রেবেলা বিরিয়ানি খাইয়েছে না? এরা ডাকাত। পুলিশের গোষ্ঠী, পুলিশকে যারা চালায় তারাই নির্দেশ দিয়েছে তোমরা ভোট ডাকাতি করো। পুলিশকে তারাই নির্দেশ দিয়েছে তোমরা নিজের মতো যা খুশি করো। আমরা সরকার দেখবো না। যদি তারা দেখতো, আমাকে বলেন, একটা করে 204টা লোককে একজন থানার ওসি নিজের সিদ্ধান্তে গুলি করে হত্যা করতে পারে না? আমাদের লড়াই যদি করতে হয়, আমাদের লড়াই পুলিশ বাহিনীর বিরুদ্ধে না, আমাদের লড়াই সামরিক বাহিনীর বিরুদ্ধে নয়, আমাদের লড়াই কোন বাহিনীর বিরুদ্ধে নয়, আমাদের লড়াই এই সবগুলো বাহিনীকে যারা দুর্বৃত্তায়িত করেছে, সবগুলো বাহিনীকে যারা খুন করিয়েছে, যারা জনগণের উপর অত্যাচার করেছে, সেই সরকারে বসে আছে এই দল, তাদের ব্যাপারে আমাদের লড়াই। তাদের বিরুদ্ধে ওরা জনগণের অধিকার আজ থেকে হরণ করছে না। গত 12 বছর ধরে অবৈধভাবে তারা এই দেশের ক্ষমতা দখল করে আছে। এখন মানুষের সামনে নতুন নতুন কাহিনী বার করছে, নতুন নতুন কাহিনী দিয়ে পুরনো কাহিনী মুছে দেওয়ার চেষ্টা করছে। ওই যে একটু আগে আলাল বললেন, তার আগে নূর বলেছেন আমাদের স্বাস্থ্য খাতের ব্যর্থতার কথা, আমাদের স্বাস্থ্য খাতের দুর্নীতির কথা। এই কাহিনী যত বলবেন তত লম্বা হতে থাকবে। একজন স্বাস্থ্যমন্ত্রী আছেন, একটা চিজ, তাকে আপনি জাদুঘরে রেখে দিতে পারবেন। উনি 2 দিন আগে বলেছেন ভ্যাকসিন দরকার হবে মনে হয় না, কারণ আমাদের দেশে এসে ভাইরাসটা কি অটোমেটিক্যালি পাওয়া যাবে। এত বড় মূর্খ রাজদেশের সরকার চায়, মন্ত্রী হয়, সেই দেশের কাছে কিছু প্রত্যাশা করতে পারে। স্বাস্থ্য গেছে, পুলিশ ধ্বংস করার চেষ্টা হচ্ছে, সামরিক বাহিনীকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, বিচার ব্যবস্থাকে আগেই হাইজ্যাক করেছে, এখন অর্থনীতির উপরে হাত দিয়েছে।
কয়েকদিন আগে তারা বলেছে এই যখন প্যান্ডেমিক চলে, এই মহামারী চলে, এই করোনা ভাইরাসের আক্রমণ চলে, মানুষ যখন না খেতে দেবে মারা যাচ্ছে, মানুষ যখন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তখন এই 3 দিন আগে 4 দিন আগে তারা বলেছেন আমাদের দেশের অর্থনীতির উন্নয়ন হচ্ছে, কারণ আমাদের জিডিপি বৃদ্ধি পাচ্ছে। এই জিডিপির এক কাহিনী এই সরকার খুব চালু করবার চেষ্টা করে, কিছুই করতে পারে না। স্বাস্থ্য নাই, চিকিৎসা নাই, শিক্ষা নাই, নিরাপত্তা নাই, কোন জিনিসপত্রের দাম কমাবার ব্যবস্থা নেই, শুধু তারা আপনাদেরকে জিডিপি দেখায়। এর বিরুদ্ধে আজ মানুষকে সচেতন করে তুলে এই মঞ্চ থেকে আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই, আজকে যার সূচনা হলো আমরা এটা ছেড়ে দিচ্ছি না, আমরা এটা চালিয়ে নেব। সিনহা হত্যার বিচার চাই, সমস্ত অত্যাচার নির্যাতন গুমখুরের বিচার চাই, যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার বিচার চাই, বিনা বিচারে যাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে তাদের বিচার চাই, বিনা বিচারে যাদের নেতাকে নেত্রীকে বছরের পর বছর মাত্র 2 কোটি টাকা চুরির নাম করে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় রেখেছেন, এখন ছেড়েছেন কিন্তু একদিকে ছাড়েন আর একদিকে নির্দেশ দেন, বক্তৃতা করেন। সমস্ত খুন জখমের রাজনীতি শুরু করেছিলেন 2 নেতা, এক নেতা এক নেত্রী, অথচ আপনাদের আমলে কতগুলো মানুষ খুন হয়েছে, তার সমস্ত কিছু হত্যার আমরা বিচার চাই। আমার কথা আমি শেষ করব এই কথা বলে, এই আন্দোলন আমরা শুরু করলাম, এই আন্দোলন চলবে, যাবে সামনের দিকে, লড়াই শুরু হয়েছে, লড়াই চলবে। যারা মনে করেছিল যে যা ইচ্ছা তাই করতে পারবে, ওদের শেষ। এখন আমাদের ঈশ্বরের নুরুল হকের জীবন শুরু হয়েছে, তাদের যাত্রা শুরু হয়েছে, আমরা তাদের সাথে আছি। ওটা হবে বাংলাদেশ শুরু। ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না ভাইকে। আজকে যে মঞ্চের যাত্রা শুরু হলো, অব্যাহত থাকবে বন্ধুরা। যতদিন আমাদের স্বপ্নের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, মানুষের ঘুম ধরে নিঃশ্বাসের বাংলাদেশ, কথা বলার অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ, যতদিন আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে থাকবে, ততদিন পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব বন্ধুরা। এবারে বক্তব্য রাখছেন আজকে সভাপতি, সব আদর্শ রাজনীতির প্রতিনিধি হাফিজ ভাই, তাকে আমরা ভালোবাসি, সম্মান করি। শহীদ জিয়াউর রহমান বীরত্তম যোগ্য পদবিধায়ক ছিলেন, দুঃখ করে তিনি বললেন 6 বার এমপি হয়েছে। আমার বাবা এমপি ছিল, আমার চাচা এমপি ছিল, একটা বাড়ি করতে পারি না, প্রত্যেক বাবার ভিত্তিতে একটা ফ্ল্যাট পেয়ে থাকি। আর একবার এমপি হয়ে একবার মন্ত্রী হয়ে আপনার 10টার বাড়ি কিভাবে করে এরা আমি জানি না। তাই আমরা বলি হাফিজ ভাই বীর বিক্রমের মতো সাহসী যোদ্ধারা আজকেও রাজপথে আছে। ইসরায়েলকে বলতে চাই, সেদিন আমাদের বয়স ছিল, সামনে থেকে যুদ্ধ করেছিলাম। আজকে তোমাদের তারুণ্য, তোমাদেরকে যুদ্ধ করতে হবে। কথা দিতে পারি, তোমাদের সামনে থেকে বুক কেটে গুলি দিয়ে দেব, তারপরেও তোমাদেরকে ছেড়ে যাবো না বন্ধুরা। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের সকলের অহংকার বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। শুভেচ্ছা স্বাগতম হাফিজ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আজকের এই মানববন্ধনে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের প্রজন্ম, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সময়ের সাহসী সন্তানেরা আজ রাজপথে এসে দাঁড়িয়েছে একটি নৃশংস পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবার জন্য। এখানে যারা উপস্থিত হয়েছেন এরাই হল বাংলাদেশের সাহসী সন্তান।
টেলিভিশনে অনেক বুদ্ধিজীবী দেখা যায়, আজকে কোথায় তারা? মুক্তিযুদ্ধের সময় 80,000 মুক্তিযোদ্ধা ছিল, এখন তা ধীরে 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 আওয়ামী সরকারের তৎপরতার ফলে 2.5 লক্ষে পর্যবসিত হয়েছে। প্রতিদিন ভুয়া মুক্তিযোদ্ধা আজও জন্ম নিচ্ছে, যে কারণে মুক্তিযোদ্ধাদের উপরে জনগণের অত্যন্ত ক্ষোভ রয়েছে। কেন তারা প্রতিবাদ করছে না? এই দেশ আজ 2 নম্বরের ছড়াছড়ি। একটু আগে বক্তৃতা দিয়েছে ইঞ্জিনিয়ার ইশাক, আমাদের বন্ধু সাদেক হোসেন বাবার পুত্র। যদি সুষ্ঠু নির্বাচন হতো আজকে তিনি ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র। কিন্তু আমার ডাইনে বামে আলাল মান্না সহ অনেক নেতৃবৃন্দ গত নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচন পর্যন্ত আসতে দেয়নি এই সরকার। আগের রাত্রে ব্যালট বাক্স ভরে একটি 2 নম্বরই সরকার তারা কায়েম করেছে, 2 নম্বরই পার্লামেন্ট তারা কায়েম করেছে। আজকে এই যে সিনহা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে এখানে এসেছি। কে হত্যা করেছে সিনহাকে? আমি প্রদীপ দাস কিংবা লিয়াকতকে যতখানি দোষী মনে করি, তার চাইতে বেশি দোষী এই আওয়ামী লীগের সরকার। তারা গদি টিকিয়ে রাখার জন্য পুলিশকে লাইসেন্স দিয়েছে, লাইসেন্স টু কিল। অসংখ্য মানুষ নিহত হয়েছে সেনাবাহিনী বাহিনী সমূহের হাতে। ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন লীগ প্রতিদিনই মানুষ হত্যা করে যাচ্ছে। নারীরা সম্ভ্রম রক্ষা করতে পারছে না, বাসে চড়লে স্কুলে যাওয়ার পথে সর্বত্র তারা নির্যাতিত হচ্ছেন। কারা করছে? প্রতিটি অপকর্মের পিছনে একজন আওয়ামী লীগের পাবেন। আজকে এই যে সিনহা হত্যাকাণ্ড আমরা অপেক্ষা করে দেখব। এটির আমরা কোনো রাজনীতিকরণ করতে চাই না। আমরা আশা করব প্রধানমন্ত্রী যে কথা বলেছেন এটি সুষ্ঠু বিচার হবে। যদি সুষ্ঠু বিচার না হয় আমরা প্রধানমন্ত্রীকেই দায়ী করব, তার অঙ্গুলি হেলনের কারণে সিনহার পরিবার এই বিচারটি পায়নি। আমরা অপেক্ষা করে রইলাম। এই বাংলাদেশ থাকবে, এই রাজপথ থাকবে। আজকের পরিস্থিতি 1971 সালের মার্চ মাসের পরিস্থিতি। গণবিদ্রোহের প্রবর্তনই আমরা শুনতে পাচ্ছি। সবকিছু সীমা ছাড়িয়ে গিয়েছে। দেশ রক্ষা করার দায়িত্ব সামরিক বাহিনীর। দেশ রক্ষা করবে কি তারা নিজেদেরকেই রক্ষা করতে পারছে না। পুলিশ বাহিনীর দায়িত্ব, পুলিশ বাহিনীর দায়িত্ব জনগণকে রক্ষা করা। আজকে নিরীহ জনগণকে প্রতিদিন তারা গুলি করে মারছে। মহিলাদেরকে বাড়ির থেকে ধরে নিয়ে এসে থানায় নির্যাতন করা হচ্ছে। শুধুমাত্র একজন অবসরপ্রাপ্ত মেজরকে হত্যা করার কারণে এই দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। কিন্তু এই চিত্র, এই প্রতিচ্ছবি তো সারা বাংলাদেশের প্রতিচ্ছবি। প্রত্যেকটি থানায় যান, পুলিশ কর্মকর্তারা একই ধরনের কার্যক্রম পরিচালনা করছে। যেহেতু তারা অতটা শক্তিশালী নয়, গোষ্ঠীগত ঐক্যবদ্ধ শক্তি তাদের পিছনে নাই, এই কারণে হয়তো এটি জাতীয় টেলিভিশন মিডিয়াতে এটি প্রচার পাচ্ছে না। কিন্তু বলতে দ্বিধা নাই, বাংলাদেশ আজ ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। এইসব হত্যাকাণ্ড হচ্ছে তার প্রধান কারণ হল দেশে গণতন্ত্র নাই। আজকে যদি একটি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক সরকার এই দেশে থাকত, সিনহাকেও মরতে হতো না, ইলিয়াস আলীকে মরতে হতো না, কাউকে মরতে হতো না। এই যে অসংখ্য তরুণ হত্যা, চকি হত্যা, প্রত্যেকদিন পত্রিকা খুললে আরবাব হত্যা, প্রতিদিনই হত্যাকাণ্ড ঘটছে, তার বিচার হয় না কেন? বিচার হয় না এই কারণে 2 নম্বর সরকার ক্ষমতা এসেছে। এই অবৈধ সরকারের অবৈধ তৎপরতার কারণে সাধারণ মানুষের জানমালের কোন নিরাপত্তা আজকে নেই। ভোটের মেধাবী ছাত্র আবরারকে হত্যা করা হয়েছে, 1 বছর প্রায় শেষ হয়ে গেল, হত্যাকাণ্ডের বিচার পর্যন্ত শুরু হয়নি। যারা হত্যা করেছে
যাদেরকে ফাঁসিতে ঝোলার কথা এতদিনে তারা আরামসে পরীক্ষা দিচ্ছে মহানন্দ হাসপাতালে, এখানে সেখানে সুন্দর সময় কাটিয়ে যাচ্ছে। এই হত্যাকাণ্ডের শেষ আমরা দেখতে চাই। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। আমরা মানবতার জয় দেখতে চাই। আজকে সাধারণ মানুষের কোনো অধিকার নাই। ভয় সংস্কৃতি আমাদের সবাইকে গ্রাস করেছে। পুলিশ বাহিনী আজকে অত্যাচারের প্রতীক হয়েছে। অথচ এরাই রাজারবাগে ৭১ সালে বীর বিক্রমে যুদ্ধ করেছিল। পুলিশ বাহিনী অনেক সদস্য এখানে রয়েছে, তাদের প্রতি অনুরোধ হল আপনারা আপনাদের খুনি সহকর্মীদের প্রতি কোন ধরনের সহমর্মিতা প্রকাশ করবেন না। আপনারা বাংলাদেশের সন্তান। এই বাংলাদেশ চিরদিন স্বাধীন থাকবে, বাংলাদেশের মাটিও মানুষ থাকবে, কিন্তু আপনারা ঘৃণিত হবেন না। প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে। ইনশাআল্লাহ হত্যাকাণ্ড করে কেউ পার পেতে যাবে না। আমাদের যথেষ্ট বয়স হয়েছে। আজকে এখানে ছাত্রদের নেতা নূর এসেছে, যুবকদের নেতা ইশরাক এসেছে, মহিলাদের নেতা সেলিম সুলতানা এসেছে। আমরা যারা বয়স্ক, আমরা যথেষ্ট এই দেশের জন্য 1971 সালে জীবন বিসর্জন দিতে গিয়েছি। আমরা চেয়েছিলাম ৭১-এর মুক্তিযোদ্ধাদের মশালটি পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করার জন্য। আজকে আমরা তার লক্ষণ দেখতে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। সারা দেশে এতগুলো রাজনৈতিক দল আছে, বসে বসে তামসা দেখছে আর মনে মনে ভাবছে একদিন কেউ তাদেরকে নিয়ে ক্ষমতায় বসিয়ে দেবে। এই দিবা স্বপ্নে বিভোর থাকবেন না, রাজপথে নিয়ে আসুন। এই অবৈধ সরকারকে, এই প্রতিবেশী রাষ্ট্রের আগ্রহ সরকারকে যদি সরাতে হয়, প্রতিটি নাগরিককে রাজপথে নেমে আসতে হবে। অবশ্যই এই কাফেলার নেতৃত্বে থাকবে মুক্তিযুদ্ধের প্রজন্ম। মুক্তিযুদ্ধ যারা আমরা জীবিত আছি, আমরা রাজপথে থাকবো। সুতরাং আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা এই হত্যাকাণ্ড থেকে পর্যবেক্ষণ করবেন। এই সরকার হত্যাকাণ্ডের জন্য কি করে দেখার জন্য 16 কোটি মানুষ বিনীন্দ্র রজনী অতিবাহিত করছে। একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত শুরু করার আগেই তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। কেন? এগুলো তো রং সিগন্যাল দিচ্ছে। অনেক হত্যা করেছেন, অনেক অপকর্ম করেছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন, মানবতাকে হত্যা করেছেন। আওয়ামী লীগের সরকার আপনাদের সময় ঘনিয়ে এসেছে। দেয়ালে এখন পড়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমরা রাজপথে নামবো। এই যে কোভিডকে উপেক্ষা করেই নামবো। আমরা জানি এই ভয়ঙ্কর মহামারী থেকে সরকার আপনাদের রক্ষা করতে পারবে না। রক্ষা করার মানে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে রক্ষা করেছেন, ভবিষ্যতেও করবেন। এরা বলে এরা নাকি উন্নয়নের রোল মডেল। সামান্য ডাক্তারদের একটা প্রোটেক্টিভ কিট দিতে পারে না, একটা ভেন্টিলেটর নেই, আইসিইউ নেই। প্রধান যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান এতগুলো হাসপাতাল চিকিৎসা নিতে গিয়েছেন সামরিক হাসপাতালে, এতগুলো হাসপাতালের উপরে তার কোনো বিশ্বাস নাই। তিনি জানেন ডাক্তার নকল, ওষুধ নকল, সবকিছু 2 নম্বর। আজকের এই দিনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, সিংহ হত্যার প্রতিরোধ চলবে। যদি এই সরকার বিচার না করে, জনতার আদালতে ইনশাআল্লাহ তাদেরকে আমরা বিচার করব। সারা বিশ্ব দেখবে এই হত্যাকারী দুর্নীতিবাজ